২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন মূল্যস্ফীতি শতকরা 6.5 রাখা সম্ভব হবে না, আর জিডিপির প্রবৃদ্ধি 6.75 অর্জন বেশ কঠিন হবে। আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন এক সময়ে বাজেট দিলেন যখন উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির বেশিরভাগ সূচককে টেনে ধরছে, তৈরি করছে অস্বস্তি। সবার দৃষ্টি ছিল সেই অস্বস্তির লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে অর্থমন্ত্রী কি সমাধান দেন। নির্দিষ্ট কোনো উদ্যোগ না থাকলেও মূল্যস্ফীতি শতকরা 6.5 আটকে রাখার কথা বললেন তিনি। বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো সমাধান নেই বাজেটে। তাদের মতে একই সঙ্গে জিডিপির প্রবৃদ্ধি শতকরা 6.75 অর্জনে অনেক কাঠখড় পোড়াতে হবে। এরকম ভালো একটা প্রবৃদ্ধি নিয়ে আসতে পারবো কিনা, যেটা আসলে 7.5%। তো সেটা একটা প্রশ্ন, একটা বড় রকমের চ্যালেঞ্জ। আর একই সঙ্গে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা 6.5%, সেটা বাস্তবায়ন করার জন্য আসলে কর্মপরিকল্পনা কি, সেটি কিন্তু বাজেটে সেভাবে উল্লেখ করা হয়নি। ইনফ্লেশনটা একটু এলিভেটেড থাকবে, কারণ চালের বাজার কিন্তু ভালো না, চালের দাম কমছে না এবং অন্যান্য পণ্যের দামও কমছে না। কাজে ইনফ্লেশনটা কমবে, যে বৃদ্ধিটা কম হবে, প্রাইস লেভেলটা কিন্তু হাই থাকবে আমাদের দেশে। তারা বলেন রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। প্রশ্ন রাখেন বাজেট ঘাটতি মেটাতে বড় অঙ্কের ঋণের যৌক্তিকতা নিয়ে। আমাদের দেশে যে দুর্বল ব্যাংকিং খাত, সেখান থেকে 1,37,500 কোটি টাকা নেওয়াটা আমি মনে করি যে সমুচীন হবে না। তাহলে ব্যক্তি খাতের কি অর্থ থাকবে? ব্যক্তি খাত কোথা থেকে অর্থ পাবে? বড় আকারের একটি রেভিনিউ টার্গেট রয়েছে এনবিআর এর প্রতি, কিন্তু এনবিআর এর তেমন কোনো কাঠামোগত পরিবর্তনের বা সংস্কারের সেরকম কোনো লক্ষ্যমাত্রা কিন্তু দেওয়া হয়নি, বা বাজেট প্রস্তুতিতে আসেনি সেরকম কিছু। কিছুটা ছোট আকারের এই বাজেটকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এই দুই অর্থনীতিবিদ। প্রস্তাবিত বাজেটে এর বাস্তবায়ন নিয়ে বরাবরই থাকে নানা চ্যালেঞ্জ। একই সঙ্গে মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বাজেটের এসব জটিল হিসাব নিকাশও তেমন বোঝেন না সাধারণ মানুষ। তাদের চাওয়া একটাই, বাজারে গিয়ে অন্তত দ্রব্যমূল্য থাকবে সহনীয়, কর্মসংস্থান বাড়বে, সেই সঙ্গে কিছুটা বাড়বে আয় রোজগারও। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।